আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার লার্নিং জিওগ্রাফি লেসন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখানে আমি দুটো টপিক নিয়ে আলোচনা করব, ঘনীভবন আর অধঃক্ষেপণ। দেখো, ঘনীভবন একটা প্রক্রিয়া। তোমরা জানো যে ভূপৃষ্ঠ থেকে যখন জল বাষ্পীভূত হয় তখন সেটা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, যাকে আমরা বলি জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প যখন বায়ুমণ্ডলের আরো উপর দিকে উঠে যায় তখন ক্রমশ এটা শীতল হয়ে তখন কি হয়, সেখান থেকে জলকণার সৃষ্টি হয়। এই যে রূপান্তর, অর্থাৎ গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় ফিরে আসা, এই রূপান্তরটাকে বা এই প্রক্রিয়াটাকে বলা হয় ঘনীভবন। এবার দেখো, শিশিরাঙ্ক কাকে বলে? ঘনীভবনের উষ্ণতাকে শিশিরাঙ্ক বলে। ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প যে নির্দিষ্ট উষ্ণতায় জলকণায় রূপান্তরিত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক। শিশিরাঙ্ককে আমরা কি বলছি? ঘনীভবনের উষ্ণতা। ঘনীভবন প্রক্রিয়া দুই প্রকার, অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক প্রক্রিয়া এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে বায়ুর মধ্যে তাপের সংযোজন বা বিয়োজন ঘটবে না, অর্থাৎ এক্সট্রা তাপ যুক্তও হবে না বা তাপ কমেও যাবে না। এক্ষেত্রে কি হচ্ছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ুর আয়তনের বৃদ্ধি ঘটছে এবং এই আয়তনের পরিবর্তনের জন্য কি হচ্ছে, ঘনীভবন প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে। তাহলে অ্যাডিয়াবেটিক প্রক্রিয়া, সেক্ষেত্রে কি হচ্ছে, কোন রকম তাপের সংযোজন বা বিয়োজন এই দুটো ঘটছে না, শুধুমাত্র কি হচ্ছে, আয়তন বৃদ্ধি হচ্ছে এবং তার ফলে ঘনীভবন প্রক্রিয়া সংঘটিত হচ্ছে। এই প্রক্রিয়াও আবার দুরকম হয়, শুষ্ক তাপ বিযুক্তি ও আর্দ্র তাপ বিযুক্তি। শুষ্ক তাপ বিযুক্তি কি হয়? যখন অসম্পৃক্ত বায়ু শীতলীকরণের হারকে শুষ্ক তাপ বিযুক্তিকরণ উষ্ণতা হ্রাস বলা হয়। অর্থাৎ কি, অসম্পৃক্ত বায়ু সেটা যখন শীতল হচ্ছে, শুষ্ক তাপ বিকিরণ তাকে বিযুক্তি বলা হচ্ছে। এক্ষেত্রে দেখা যায় যে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 9.8 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে যায়। দ্বিতীয় প্রক্রিয়াটা হচ্ছে আর্দ্র তাপ বিযুক্তি। এক্ষেত্রে সম্পৃক্ত বায়ুর মধ্যে যদি নির্দিষ্ট মাত্রায় শীতলীকরণ হয় তখন তাকে আমরা বলবো আর্দ্র তাপ বিযুক্তি প্রক্রিয়া। সেকেন্ড যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলছি ডায়াবেটিক বা নন অ্যাডিয়াবেটিক তাপ সংশ্লিষ্ট প্রক্রিয়া। এক্ষেত্রে কি হচ্ছে, আয়তনের আগে যেমন হয়েছিল আয়তনের পরিবর্তন হয়েছিল, তাপ সংযোজন বা বিয়োজন হয়নি। এক্ষেত্রে বিপরীত হচ্ছে, আয়তনের কোনো পরিবর্তন ঘটছে না, শুধুমাত্র কি হচ্ছে, বায়ুমণ্ডলের তাপের নিযুক্তিকরণ হচ্ছে। এর ফলে কি হচ্ছে, শীতলীকরণ হচ্ছে। এই প্রক্রিয়াটাকে বলছি আমরা নন অ্যাডিয়াবেটিক বা ডায়াবেটিক তাপ সংশ্লিষ্ট প্রক্রিয়া। 3 ভাবে এটি হতে পারে: বিকিরণের মাধ্যমে শীতলীকরণ, শীতল ভূমিভাগের সংস্পর্শে বায়ুর শীতলীকরণ, আর শীতল বায়ুর সঙ্গে মিশ্রণ। তাহলে 3 ভাবে এই নন অ্যাডিয়াবেটিক, অর্থাৎ শুধুমাত্র তাপের বিযুক্তির মাধ্যমে এটা ঘটে থাকছে। এখন আমরা আলোচনা করছি মেঘ। মেঘ কি? বায়ুতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা তুষারকণা বিভিন্ন উচ্চতায় পুঞ্জীভূত হয়ে ভেসে বেড়ায়, এদেরকে মেঘ বলে। অর্থাৎ এই যে জলকণার সৃষ্টি হলো ঘনীভবনের ফলে, এই জলকণাগুলো পরস্পর যুক্ত হচ্ছে, আয়তনে বড় হচ্ছে এবং এটা যখন বিভিন্ন উচ্চতায় ভেসে বেড়াচ্ছে তখন তাকে আমরা বলছি মেঘ। এখানে আমি মেঘের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করি। মেঘ মানে তোমরা জানলে যে ভাসমান জলকণা, সেটা বিভিন্ন উচ্চতায় ভেসে বেড়াচ্ছে। উচ্চতার পার্থক্য অনুযায়ী মেঘকে আমরা 3টে ভাগে ভাগ করি: নিচু আর্দ্রতার মেঘ, মাঝারি উচ্চতার মেঘ আর উচ্চ উচ্চতার মেঘ। ভূপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার যখন উচ্চতা হবে তখন তাকে আমরা বলবো নিচু আকাশের মেঘ। 2000 থেকে প্রায় 6000 মিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত যে মেঘগুলো, তাদেরকে আমরা বলছি মাঝারি উচ্চতার মেঘ
এবং ৬,০০০ থেকে প্রায় ১২,০০০ মিটার উচ্চতা পর্যন্ত যে মেঘ দেখতে পাই তাকে আমরা বলছি উঁচু আকাশের মেঘ। উঁচু আকাশের মেঘ তিনটে ভাগ এখানে আমরা ভাগ করছি। প্রথমটা হচ্ছে সিরাত, ক্যাপিটাল সি এবং আই। তোমরা এই সংকেতটাও মনে রাখবে এমসিকিউ এর জন্য। সিরাত মেঘটি সবচেয়ে উঁচু আকাশের মেঘ, বেশ স্বচ্ছ আর সাদা পালকের মতো। সূক্ষ্ম তুষারকণা দিয়ে এই মেঘ গঠিত। এই মেঘকে আশ্বিনী পুচ্ছ বলে। আর এই মেঘ যখন দেখা যায় তখন আকাশ থাকবে পরিষ্কার এবং বৃষ্টিহীন। দ্বিতীয় হচ্ছে সিরোকিউমুলাস। সিরোকিউমুলাস মেঘ সাদা রঙের ছোট গোলাকার ঢেউয়ের মতো ক্ষুদ্র ক্ষুদ্র তুষারকণা দিয়ে গঠিত। এই মেঘকে ম্যাকারেল আকাশ বলে। আর এই মেঘও থাকলে কি হবে, আকাশ থাকবে পরিষ্কার। আর এর সাংকেতিক নাম হচ্ছে সিসি। ৩ নম্বর হচ্ছে সিরোস্ট্র্যাটাস মেঘ, বা এটাকে আমরা অলোক স্তূপ মেঘও বলি। এটা কেমন হয়, পাতলা ফিনফিনে চাদরের মতো দেখতে। সূর্যরশ্মি এই মেঘ থেকে ঝিরঝির করে আসে। আকাশে এই মেঘের থাকলে তখন রামধনু দেখা যায়। আর এই মেঘ থাকলে আবহাওয়া হবে কেমন, একদম ঝকঝকে। তাহলে এই তিনটে হচ্ছে আমরা দেখতে পেলাম উঁচু আকাশের মেঘ। উঁচু আকাশের মেঘ উচ্চতা থাকে ৬,০০০ থেকে ১২,০০০, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ৬,০০০ থেকে ১২,০০০ মিটার উচ্চতায় বায়ুমণ্ডলে আমরা যে মেঘগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে উঁচু আকাশের মেঘ। আর উঁচু আকাশের মেঘে কি হবে, আকাশ পরিষ্কার থাকবে। বুঝা গেল? এবার দেখো মাঝারি উচ্চতার মেঘ কত উচ্চতা থাকছে, প্রায় ২,০০০ থেকে ৬,০০০ মিটার। এই উচ্চতায় আমরা যে মেঘ দেখতে পাই তাকে আমরা বলি মাঝারি উচ্চতার মেঘ। প্রথম ভাগটা হচ্ছে অল্ট্রোকিউমুলাস, সাংকেতিক নাম এসি। গোলাকার পশম গুচ্ছের মতো দেখতে, মেঘের মাঝে মাঝে নীল আকাশ দেখা যায় আর মেঘের স্তূপগুলি ঢিবির মতো দেখতে হয়। আর এই মেঘ থাকলেও কি হবে, আবহাওয়া পরিষ্কার থাকবে। দ্বিতীয় ভাগ হচ্ছে অল্টোস্ট্র্যাটাস বা এএস মেঘ। এই মেঘের রং কেমন, ধূসর বা নীল। চাদরের মতো এই মেঘ সারা আকাশ ঢেকে রাখে। সূর্যরশ্মি এই মেঘ ক্রস করে খুব হালকা এসে পৌঁছায়। আর এই মেঘ যখন থাকে, অল্টোস্ট্র্যাটাস মেঘ যখন থাকে, তখন ব্যাপক বর্ষণের একটা সম্ভাবনা থাকে। তাহলে এই দুটো ভাগ হলো মাঝারি উচ্চতার মেঘ, অল্ট্রোকিউমুলাস সাংকেতিক নাম এসি, অল্ট্রোস্ট্র্যাটাস সাংকেতিক নাম এএস। অল্ট্রোকিউমুলাস মেঘ থাকলে আবহাওয়া পরিষ্কার থাকবে, আর অল্টোস্ট্র্যাটাস মেঘ থাকলে ব্যাপক বর্ষণের সম্ভাবনা থাকবে। এবার আসছি আমরা নিচু আকাশের মেঘ। নিচু আকাশ মানে আমি বললাম যে ভূপৃষ্ঠ থেকে ২,০০০ মিটার এই উচ্চতায় আমরা যে মেঘগুলো দেখতে পাই তাদেরকে আমরা বলবো নিচু আকাশের মেঘ। আর নিচু আকাশের মেঘই কিন্তু আবহাওয়ার যত গোলযোগ সমস্ত এই নিচু আকাশের মেঘের দ্বারাই সংঘটিত হয়। প্রথম নিচু আকাশের মেঘ হচ্ছে, মেঘের নাম হচ্ছে নিম্বোস্ট্র্যাটাস, যার সাংকেতিক নাম হচ্ছে এন, আর যাকে আমরা বলি হচ্ছে বাদল স্তর মেঘ। এই মেঘ কেমন দেখতে, ঘন কালো বর্ণের বিশাল সমুদ্রের ঢেউয়ের মতো। নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতকালে এই মেঘ দেখা যায়। আর এই মেঘ থাকলে কি হবে, প্রচুর বৃষ্টিপাত হবে। তোমরা এখান থেকে মেঘের সাংকেতিক নাম এবং আবহাওয়ার উপর মেঘের প্রভাব এই জিনিসগুলো খুব ভালো মতো পড়বে। দ্বিতীয় নাম হচ্ছে স্ট্র্যাটাস। স্ট্র্যাটাস মেঘের সাংকেতিক নাম এসটি। একে স্তর মেঘ বলা হয়। ভূপৃষ্ঠ থেকে ২ কিমির মধ্যে এই মেঘ দেখা যায়। সাদা আর ধূসর রং হয় আকাশে। আর পাহাড়ে ওঠা ও বিমান চালনাতে কি হয়, এই মেঘ থাকলে অসুবিধা হয়। আর এই মেঘ থাকলে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। নেক্সট হচ্ছে নিম্বাস মেঘ, সাংকেতিক নাম এনএস, বা একে বলা হয় নিরোধ মেঘ। ধূসর বা কালো রঙের মেঘ। নিরোধ মেঘের অর্থ জলের মেঘ। ভূপৃষ্ঠের খুব কাছে এই মেঘ সারা আকাশ ঢেকে রাখে। প্রচুর বৃষ্টিপাত এই মেঘের দ্বারা সংঘটিত হয়। নেক্সট বলছে নিম্বোস্ট্র্যাটাস মেঘ, একেও বাদল স্তর মেঘ বলা হয়। নিম্বোস্ট্র্যাটাসের সাংকেতিক নাম হচ্ছে এনএস। বর্ষাকালে আকাশে সমুদ্রের ঢেউয়ের মতো গাঢ় ধূসর রঙের এই মেঘ। সূর্যলোক এই মেঘ থাকলে কিন্তু দেখা যায় না। তোমরা জানো মাঝে মাঝে বর্ষাকালে কি হয়, দিনের বেলায় আকাশটা অন্ধকার হয়ে যায়, চারপাশটা একদম অন্ধকার অন্ধকার আবহাওয়ার সৃষ্টি হয়।
তাহলে নিম্বুস্ট্র্যাটাস মেঘ তখন আকাশ ছেয়ে রাখে। আর এই মেঘ যখনই থাকবে তখন কি হবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাবে। নেক্সট, কিউমুলাস মেঘ। কিউমুলাস মেঘের সাংকেতিক নাম সিইউ। গম্বুজাকৃতির ফুলকপির মতো দেখতে এই মেঘ, আর এই মেঘ থাকলে আবহাওয়া স্বচ্ছই থাকে। নেক্সট, কিউমুলোনিম্বাস, সাংকেতিক নাম সিবি। কৃষ্ণবর্ণের প্রকাণ্ড পর্বতের ন্যায় মেঘ কালবৈশাখীর সময় দেখা যায়, আর এই মেঘ থাকলেও কি হবে, বজ্র বিদ্যুৎ সহ প্রবল পরিচলন বৃষ্টি সংঘটিত হবে। তাহলে এই হচ্ছে মেঘের শ্রেণী বিভাগ। তোমরা মেঘের নাম, সাংকেতিক নাম, আবহাওয়ার উপরের প্রভাব আর প্রধান বৈশিষ্ট্যগুলো এখান থেকে এই চারটা থেকে ভালো মতো মুখস্থ করবে। ঘূর্ণিভবনের কয়েকটি রূপ আছে, যেমন প্রথমটা হচ্ছে ধরো শিশির বলি। তোমরা জানো শীতকালে কি হয়, ভূপৃষ্ঠ রাত্রেবেলা খুব তাড়াতাড়ি শীতল হয়ে যায় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ু সেটাও ধীরে ধীরে খুব তাড়াতাড়ি শীতল হয়ে যায়, এবং তার ফলে যেটা হয় যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর মধ্যে যে জলীয় বাষ্পটা থাকে সেটা জলকণায় পরিণত হয়, এবং ভূপৃষ্ঠে ঘাসে, গাছের পাতায় আমরা শীতকালে জলকণা দেখতে পাই। এই জলকণাকেই বলা হয়, জলকণা বা জলবিন্দুকে বলা হয় শিশির। উষ্ণতা যদি আবার হিমাঙ্কের নিচে নেমে যায় তখন কি হয়, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সাথে সাথে কঠিন তুহিন বা হালকা বরফের সৃষ্টি হয়। আবার দেখা যায় শুভ্র স্বচ্ছ বরফের কেলাসে কখনো কখনো অতি শীতল জলবিন্দু জমে গঠিত হয়। উষ্ণতা অবশ্যই থাকবে 0°C নিচে। কোনো মসৃণ পৃষ্ঠপ্রান্ত বা বায়ুর প্রতিবাদ ঢালে এই রাইম গড়ে ওঠে। নেক্সট বলছি মিস্ট। মিস্ট কি, জলীয় বাষ্প ঘনীভবনের ফলে বায়ু অস্বচ্ছ হয়ে পড়ে। আর্দ্রপৃষ্ঠ যেমন জলভূমি, হ্রদ বা নদী জলপৃষ্ঠে জলীয় বাষ্প ঘনীভবনের ফলে কুয়াশা গঠিত না হলেও হালকা প্রায় কুয়াশার অনুরূপ অস্বচ্ছ আবরণ তৈরি করে, যার দৃশ্যমানতা কুয়াশার থেকে বেশি হয়। মিস্ট থেকে কুয়াশা তখনই তৈরি হয় যখন দৃশ্যযোগ্যতা 1 কিমির কম হয়। তাহলে মিস্ট আমরা কোথায় দেখতে পাচ্ছি, জলভাগের ওপরে কুয়াশার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যার ফলে কি হয়, ভিজিবিলিটি, দূরদৃষ্টি কমে যায়, আবছা আবছা সবকিছু দেখতে পাই। তাহলে খানিকটা কুয়াশার মতোই, কিন্তু দৃশ্যযোগ্যতা মিস্টে বেশি থাকে। তাহলে এই চারটে হলো আমরা ঘূর্ণিভবনের বিভিন্ন রূপ হিসেবে এই চারটিকে দেখতে পাই। এখন আমরা বলবো অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ কি, দেখো আমরা এর আগে বুঝলাম মেঘ কি। মেঘ হচ্ছে জলকণার সমষ্টি। এবার এই যে মেঘের মধ্যে জলকণাগুলো থাকছে, এগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে কি হচ্ছে, ক্রমশ আকারে আয়তনে বড় হচ্ছে, এবং এগুলো ক্রমশ বড় হচ্ছে, ভারীও হচ্ছে। একটা সময় আসে যে যখন এই ভারী বড় জলকণাগুলো বায়ুমণ্ডলের ভেসে থাকতে পারে না, তখন মাধ্যাকর্ষণ শক্তির টানে এই বড় বড় জলকণাগুলো ভূপৃষ্ঠে পতিত হয়। তাহলে বায়ুমণ্ডল থেকে জলকণা যখন ভূপৃষ্ঠে পতিত হচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলছি অধঃক্ষেপণ। অধঃক্ষেপণের জন্য দুটো উপাদান প্রয়োজন, একটি হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ মেঘ, আর দ্বিতীয় হচ্ছে শীতল করার উপকরণ। ব্যাপারটা হয় যে যে মেঘের মধ্যে যে জলকণা থাকে সেখানে হিমাঙ্কের নিচে তাপমাত্রা যখন চলে যায় তখন মাঝখানে তুষারকণায় পরিণত হয়। এই তুষারকণাকে ঘিরে ক্রমশ কী হয়, জলীয় বাষ্প ঘনীভূত হতে থাকে এবং বড় বড় জলকণায় পরিণত হয়। এই বড় বড় জলকণাগুলি পরস্পরের সঙ্গে ঘর্ষণে বিপরীত তড়িৎ আকৃষ্ট হওয়ার ফলে পরস্পরকে আকর্ষণ করে, একত্রে মিশে বড় ও ভারী হয় এবং বাতাসে আর ভেসে থাকতে পারে না, তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয়। তাহলে এই হচ্ছে এই অধঃক্ষেপণের বিষয়ের যান্ত্রিক বিষয়টা। যদি আমরা বলি যে কেন অধঃক্ষেপণ হচ্ছে, তার কারণটা হচ্ছে এটা যে মেঘের মধ্যে প্রথমে সেখানে উষ্ণতা কমে গিয়ে জলকণা তুষারকণায় পরিণত হচ্ছে, ক্রমশ জলকণাগুলো আয়তনে বড় হচ্ছে, এরপরে তারা পরস্পর যুক্ত হয়ে আরও আয়তনে বড় হচ্ছে এবং শেষে ভারী হওয়ার দরুন এবং মাধ্যাকর্ষণ শক্তির জন্য আর ভেসে থাকতে না পেরে সেটা ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। হচ্ছে অতিরিক্ত ঠান্ডার জন্য জল গলে আর জলবিন্দুতে পরিণত হচ্ছে না, যখন সেটা তুষার আকারেই
ভূপৃষ্ঠে পতিত হলে তাকে আমরা বলছি তুষারপাত। নেক্সট হচ্ছে স্লিট বা বরফপত্র। এটা দুটোর সংমিশ্রণ, অর্থাৎ আংশিক বরফপত্র, অর্থাৎ বৃষ্টি ও তুষার যখন একসাথে পড়বে তখন তাকে বলবে স্লিট। গুড়ি গুড়ি বৃষ্টি তোমরা জানো যে ব্যাস থাকবে 0.5 এর কম, তখন তাকে আমরা বলছি গুড়ি গুড়ি বৃষ্টি। 0.5 মনে রাখবে পরিমাণটা। শিলাবৃষ্টি তোমরা জানো ছোট ছোট বরফের টুকরো, ব্যাস 5 থেকে 50 মিলিমিটার। ফ্রিজিং রেন কি হচ্ছে, যখন অতি শীতল জলবিন্দু পতনকালে হিমাঙ্কের নিচে থাকা বরফের স্তূপকে অতিক্রম করে অথবা অনুকূল শীতল ভূপৃষ্ঠে এসে পড়ে তাকে বাড়ি বিন্দু জমে যায়। এরূপ জমতে থাকা হালকা বাড়িপাতকে ফ্রিজিং রেইন বলে। অর্থাৎ কি হলো, যে যদি বায়ুমণ্ডলের উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে বা ভূপৃষ্ঠ অতিরিক্ত শীতল হয়, তখন যে জলবিন্দু বা বৃষ্টির জলটা যে এসে পড়ছে সেটা কিন্তু নামার আগেই আবার সেটা বরফের একটা লেয়ারের মতো হালকা বরফ হিসেবে তৈরি হয়ে যাবে এবং সেটা মাটির উপরে বরফের মতোই মনে হবে যে বরফ পড়ছে। একে আমরা বলছি ফ্রিজিং রেন। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, এটা তোমরা ছোটবেলাতেও পড়েছো, আমি হালকা অল্প করে বলবো। বৃষ্টিপাতকে আমরা 3 ভাগে ভাগ করি: পরিচলন বৃষ্টি, শৈলতক্ষেপ বৃষ্টি আর ঘূর্ণপাত জনিত বৃষ্টি। ঘূর্ণপাত জনিত বৃষ্টিকে দুটো ভাগে ভাগ করা হয়: নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত আর ক্রান্তীয় ঘূর্ণবাত। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত উষ্ণ সীমান্ত বৃষ্টি আর শীতল সীমান্ত বৃষ্টি, আর ক্রান্তীয় ঘূর্ণবাতকে শক্তিশালী আর দুর্বল, এই দুটো ভাগে ভাগ করা হয়। পরিচলন বৃষ্টি, তোমরা জানো যে যেসব অঞ্চলে দিনের বেলার সূর্যের উষ্ণতা খুব বেশি থাকে, অর্থাৎ সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, সেসব অঞ্চলে দিনের বেলা অতিরিক্ত উষ্ণতা হওয়ার দরুন সেখানকার জলভাগ থেকে অধিক পরিমাণে জলীয় বাষ্প বাষ্পীভূত হয় এবং এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে গিয়ে পৌঁছাচ্ছে তখন কি হচ্ছে, সেটা ঘনীভূত হচ্ছে এবং ওই স্থানেই বিকেলের দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে। সাধারণত নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ এই অংশে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। জলভাগের পরিমাণ বেশি থাকে, এখানে জলীয় বাষ্পের পরিমাণও বেশি এবং এই অঞ্চলের বায়ু দিনের বেলা উপরে উঠে যায় এবং বিকেলের দিকে প্রতিদিন এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিপাতকে বলা হয় 4 o'clock রেইন। ছবিটা তোমরা দেখো, এই হচ্ছে ভূপৃষ্ঠ আর জলভাগ। তাহলে এখান থেকে কি হচ্ছে, বাষ্পীভূত হয়ে যাচ্ছে জল, উপরে গিয়ে মেঘের সৃষ্টি হচ্ছে এবং মেঘ থেকে আবার এই অঞ্চলেই কি হচ্ছে, বিকেলের দিকে বৃষ্টি নেমে আসছে। তাহলে এই বৃষ্টিকে আমরা বলি পরিচলন বৃষ্টি। নিরক্ষীয় অঞ্চলে এই বৃষ্টি বেশি পরিমাণে সংঘটিত হয়ে থাকে। শৈলোৎক্ষেপ বৃষ্টি, এখানে দুটো শব্দ আছে, শৈল আর উৎক্ষেপ। জলীয় বাষ্পপূর্ণ বায়ুর গতিপথে যদি আড়াআড়িভাবে কোনো পাহাড় বা পর্বত অবস্থান করে তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এইখানে গিয়ে বা এই পর্বতে গিয়ে বাধা পায় এবং বাধা পাওয়ার ফলে তখন পর্বতের ঢাল বরাবর বায়ু উপরের দিকে উঠে যায় এবং উপরের দিকে যত বায়ু উঠতে থাকে তত কী হয়, শীতল হয় এবং ঘনীভূত হয়। তার ফলে যেটা হয় যে এই পাহাড়ের প্রতিবাদ ঢালে এই মেঘ থেকে প্রচুর বৃষ্টিপাত ঘটে। এই ধরনের বৃষ্টিপাতকে বলা হয় শৈলোৎক্ষেপ বৃষ্টি। পাহাড়ের যে ঢালে এই শৈলোৎক্ষেপ বৃষ্টি হয় সেই ঢালকে বলা হয় প্রতিবাদ ঢাল এবং পাহাড়ের বিপরীত পাশে জলীয় বাষ্প কম থাকার জন্য সেখানে বৃষ্টিপাত প্রায় হয়ই না, এই ঢালকে বলা হয় অনুবাদ ঢাল। এবার বলছি ঘূর্ণবৃষ্টি। ঘূর্ণবাত বা সীমান্ত সৃষ্টির মাধ্যমে যে বৃষ্টিপাত সৃষ্টি হয় তাকে বলা হয় ঘূর্ণবৃষ্টি। প্রকৃতির বৈশিষ্ট্য প্রক্রিয়া এবং উৎপত্তি অঞ্চলের বিচারে এই ঘূর্ণবাত বৃষ্টিকে দুভাগে ভাগ করা হয়: ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত আর নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত। তাহলে ঘূর্ণবাত সেটা হচ্ছে সীমান্তের মাধ্যমে সৃষ্টি হয় এবং এই বৃষ্টিপাতকে দুটো ভাগে ভাগ করছি আমরা, ক্রান্তীয় অঞ্চলের এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে। দুই ঘূর্ণবাতের সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। প্রথমে আমরা আলোচনা করি ক্রান্তীয় ঘূর্ণবাত। দেখো,
নিরক্ষরেখার উভয় দিকে উভয় গোলার্ধে 5 থেকে 20 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে এই ক্রান্তীয় ঘূর্ণবাতের সৃষ্টি হয়। যেখানে ক্রান্তীয় ঘূর্ণবাতের সৃষ্টি হচ্ছে সেই অঞ্চলে দেখা যায় হঠাৎ করে অতিরিক্ত নিম্নচাপ বা যেটাকে আমরা বলি ডিপ্রেশনের সৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপ কেন্দ্রে চারপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু দ্রুত গতিতে কেন্দ্রের দিকে প্রবাহিত হয় এবং কেন্দ্রে এসে দ্রুত উষ্ণ হয়ে সেটা ঘুরতে ঘুরতে ওপর দিকে উঠে যায় এবং ঘনীভূত হয়। ঘনীভূত হয়ে সেই অঞ্চলে প্রচুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায় এবং এই অঞ্চলে প্রচুর জোরে বায়ু প্রবাহিত হয়, সেই জন্য এখানে একটা ঝড়ের পরিস্থিতিরও সৃষ্টি হয়। এই বৃষ্টিপাতকে বা এই ধরনের ঘূর্ণবাতজনিত বৃষ্টিকে ক্রান্তীয় ঘূর্ণবাত বৃষ্টি বলে। কারণ ক্রান্তীয় ঘূর্ণবাতের এই মাঝের অঞ্চলটাকে বলা হয় ঘূর্ণবাতের কেন্দ্র। যেখানে নিম্নচাপের বা ডিপ্রেশনের সৃষ্টি হয় তাকে বলা হয় ঘূর্ণবাতের কেন্দ্র। আর যেই অঞ্চলে ঘূর্ণবাতের কেন্দ্র অবস্থান করে সেখানে ঝড় বৃষ্টির পরিমাণ অনেক গুণ বেশি হয়। তোমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছ, নিম্নচাপের কেন্দ্র রয়েছে মাঝখানে, চারপাশ থেকে প্রবল গতিতে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু এখানে আসছে, উষ্ণ হচ্ছে, ওপরে উঠে যাচ্ছে এবং ঘনীভবনের মাধ্যমে এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে এই বৃষ্টিপাতকে বলা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত। নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাত নাতিশীতোষ্ণ অঞ্চলে স্থলভাগের শীতল শুষ্ক বায়ু ও জলভাগের উপর দিয়ে আসা উষ্ণ বায়ু পরস্পরের বিপরীত দিকে অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে। এই ভিন্ন ঘনত্বের উষ্ণ শীতল বায়ু পরস্পরের মুখোমুখি হলে সীমান্তের সৃষ্টি করে এবং উষ্ণ বায়ু হালকা হয় ভারী ও শীতল বায়ুস্তরের উপরে ধীরে ধীরে উঠতে বাধ্য হয়। জলভাগের ওপর থেকে বয়ে আসা উষ্ণ বায়ুতে প্রচুর জলীয় বাষ্প থাকে। এই বায়ু সীমান্ত বরাবর শীতল বায়ুর উপরে উঠলে তার ভিতরে জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ এই নাতিশীতোষ্ণ মণ্ডলে এই ঘূর্ণবাতের সৃষ্টি হচ্ছে। দুটো ভিন্নধর্মী বায়ু থাকছে, একটা উষ্ণ বায়ু এবং একটি শীতল বায়ু। যেখানে নিম্নচাপ কেন্দ্র থাকছে, নিম্নচাপের দিকে এই দুটো বায়ু প্রবাহিত হচ্ছে এবং দুটো বায়ু যখন পাশাপাশি প্রবাহিত হচ্ছে তখন মাঝখানে সৃষ্টি হচ্ছে সীমান্তের। আর এই সীমান্ত বরাবর শীতল বায়ু ভারী হয় নিচের দিকে অবস্থান করছে এবং উষ্ণ বায়ুকে ঠেলে উপরের দিকে উঠিয়ে দিচ্ছে। উষ্ণ বায়ু যখন ওপর দিকে উঠছে তখন সেই বায়ু ঘনীভূত হচ্ছে, মেঘের সৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাতের সৃষ্টি হচ্ছে। এই ধরনের ঘূর্ণবাতকে আমরা বলছি নাতিশীতোষ্ণ মণ্ডলের ঘূর্ণবাত।